বাংলাদেশের স্বাধীনতা 2.0 এই নিয়ে কটাক্ষে শেষ নেই কিছু ভারতীয় দিদি দাদাদের। তাদের নাকি বারবার দেশকে স্বাধীন করার প্রয়োজন নেই, এসব সরকার হাঁটানোর আন্দোলন নাকি তাদের কখনো করতে হবে না। কিন্তু হিন্দিতে একটি প্রবাদ আছে, সবকা টাইম আয়েগা। এবার যেন তারই প্রতিফলন ঘটছে গোটা ভারত জুড়ে। হঠাৎ উত্তাল গোটা পশ্চিমবঙ্গ, এক দফা দাবিতে রাস্তায় নেমেছে জনগণ। কিসের জন্য হঠাৎ এত উত্তেজনা পশ্চিমবঙ্গে? তবে কি এবার বদলাতে যাচ্ছে ভারত সরকার? চলুন জেনে নেওয়া যাক নবান্ন দখল আন্দোলনের কারণ। 10 লাখ টাকা একজনের জীবনের দাম, সেটা মুখ্যমন্ত্রী ডিসাইড করে নিলেন। 9 আগস্ট 2024 সকাল 7:30টা কলকাতার বিখ্যাত হাসপাতাল আরজি করের সেমিনার কক্ষ থেকে উদ্ধার করা হয় সেই হাসপাতালেরই একজন জুনিয়র মহিলা ডক্টরের মরদেহ। নাম তার পিতা সরকার। পরিবারের কাছে লাশ পৌঁছে দেওয়ার সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বলেন আত্মহত্যা করেছেন মৌমিতা। टूटा गया जिसके वजह से आंखों से खून निकल गया। কিন্তু লাশে ছিল অসংখ্য আঘাতের চিহ্ন, চোখ দিয়ে রক্ত ঝরছিল, প্রাইভেট পার্ট দিয়েও রক্ত ঝরছিল। তার মরদেহ উদ্ধার করা হয়েছিল অর্ধনগ্ন অবস্থায়। এটা শুনলেই স্পষ্ট বোঝা যায় এটা আত্মহত্যা নয়, বরং তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। প্রথমে পুলিশও এই ঘটনাকে আত্মহত্যা বলেছিল। সাধারণ জনগণ এর প্রতিবাদে হাসপাতালের বাইরে অবস্থান করলে তাদের উপরে চড়াও হয় হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ। লাঠিচার্জ করা হয় আন্দোলনরত চিকিৎসক, ছাত্র ও জনতার উপর। দেখুন, এটা শুধু ডক্টরদের মুভমেন্ট নয়, এটা এখন সাধারণ লোকের মুভমেন্ট। আপনি যেটা দেখতে পান, একটি স্পষ্ট ধর্ষণ করে হত্যার ঘটনাকে কেন বারবার আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে? এর পিছনে কারণ কি? দায়ী কে? হাসপাতাল কর্তৃপক্ষ নাকি উচ্চপদস্থ কোনো নেতা? 8 আগস্ট বুধবার থেকে টানা 36 ঘন্টা ডিউটি শেষে যখন একরাশ ক্লান্তি তাকে ঘিরে ধরেছিল, তখন তিনি যান হাসপাতালের সেমিনার রুমে একটু বিশ্রাম করতে। সেখানে গিয়ে আরজি কর হাসপাতালের 4 বন্ধুর সাথে অনলাইনে খাবার অর্ডার করে খান, আড্ডা দেন, বন্ধুদের সাথে বসে খেলাও দেখেন। এরপর রাত 3টায় ঘুমাতে যান এবং সকাল 7:30টায় তার মরদেহ উদ্ধার করা হয়। অর্ধনগ্ন অবস্থায়, চোখ দিয়ে রক্ত ঝরছিল, পেট ও পায়ে ছিল অসংখ্য আঘাতের চিহ্ন। এসব শুনেই বোঝা যাচ্ছে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ লাশ কোনো প্রকার ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে পৌঁছে দিয়ে বলেন আত্মহত্যা করেছেন মৌমিতা। পুলিশের কাছে গেলে তারাও ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এতে ফুঁসে উঠতে শুরু করে জনগণ। কলকাতার প্রায় সব মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানিয়ে আন্দোলন করা শুরু করলে পুলিশ বাধ্য হয় এবার তদন্ত করতে। একজন ম্যাজিস্ট্রেটের সামনে করা হয় মৌমিতার ময়নাতদন্ত, যা থেকে উঠে আসা তথ্য শুনলে গা শিউরে উঠবে আপনার। তার ঘাড়, মুখ, বাম পায়ের গোড়ালিতে, পেটে আঘাতের চিহ্ন পাওয়া যায়। 2 চোখ, মুখ এবং প্রাইভেট পার্টস থেকেও রক্তক্ষরণের উল্লেখ করা হয় ময়নাতদন্তে। এ সময় আরজি কর হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ নিজের গা বাঁচাতে ভিকটিম ব্লেমিং করা শুরু করেন। তার মতে এত রাতে একা সেমিনার রুমে যাওয়া ঠিক হয়নি মৌমিতার। এই সন্দীপ ঘোষ যে ভালো মানুষ মোটেও তা নয়, তার উপরও একাধিক অভিযোগ রয়েছে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই। এখন সময় রেপিস্টকে খোঁজার। কিন্তু এত বড় হাসপাতালের সেমিনার কক্ষে নেই একটি সিসি ক্যামেরাও। সেমিনার রুমের বাইরে থাকা সিসি ক্যামেরাতে দেখা যায় রাত 3টা থেকে সকাল 7টা পর্যন্ত সময়ে ওই রুমে প্রবেশ করে 4 জন ব্যক্তি। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে 4 জনের মধ্যে 3 জনই উপযুক্ত কারণ প্রদর্শন করতে সক্ষম হলেও একজন ব্যক্তির উপর সন্দেহ হয় পুলিশের। নাম তার সঞ্জয় রায়, পেশায় কলকাতা পুলিশের সিভিল ভলেন্টিয়ার। হাসপাতালে আসা যাওয়া করত নিজের প্রভাব খাটিয়ে। এই সঞ্জয় রায়ও ছিল নানান দুর্নীতিতে দুর্নীতিগ্রস্ত। সে যখন সেমিনার রুমে গিয়েছিল তার গলায় ছিল একটি হেডফোন, যা সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, কিন্তু সে বের হওয়ার সময় তা তার গলায় আর দেখা যায় না। পরবর্তীতে পুলিশ সেমিনার রুমে আবারও তল্লাশি করলে সেই হেডফোনের একটি ছেঁড়া অংশ উদ্ধার করা হয় সেখান থেকে। এবার আপনি হয়তো ভাবতে পারেন যে খুনি তো ধরা পড়ল, তাহলে আন্দোলন এখনও কেন চলছে? কারণ সঞ্জয় রায় সেমিনার রুমে ছিলেন আধ ঘন্টার মতো। এত কম সময়ে সেমিনার রুমে গিয়ে ধর্ষণ, তারপর গলা টিপে হত্যা করে বের হয়ে আসা তার একার পক্ষে সম্ভব নয়। এছাড়া মৌমিতার ময়নাতদন্তে পাওয়া গিয়েছে একাধিক পুরুষের সিমন, এই দাবি করছেন অন্যান্য আন্দোলনকৃত ডাক্তাররা। এছাড়াও আপনি কি ভেবে দেখেছেন কেন সঞ্জয় রায়কে ধরতে একটি হেডফোনের টুকরো খুঁজতে এত সময় লাগলো পুলিশের? সঞ্জয় রায় কি চাইলেই পারতো না এই সময়ের মধ্যে পালিয়ে যেতে? কেন প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ এত বড় একটি ঘটনাকে ধামাচাপা দিতে চেয়েছিল? শুধুই কি রেপুটেশনের ভয়,
নাকি অন্য কিছু? এত বড় হাসপাতালে কি আর কেউ ছিল না? মৌমিতার উপরে যখন আক্রমণ করা হলো সে কি তখন চুপ করেছিলেন? নিশ্চয়ই না। নিশ্চয়ই চিৎকার করেছিলেন, বাঁচতে চেয়েছিলেন। তার চিৎকার কি কেউ শুনেনি? কেন এই ঘটনার সাথে জড়িত বাকিরা এখনও পুলিশের নাগালের বাহিরে? আর মৌমিতার সেই 4 জন বন্ধুই বা কোথায় ছিলেন সেই সময়ে? অনেক প্রশ্নই আসছে হয়তো প্রশ্নও আসছে কেন মৌমিতা সেমিনার কক্ষে গিয়েছিল রেস্ট করতে। উত্তরটা হলো কলকাতার নামি দামি হাসপাতাল হওয়া সত্ত্বেও আরজিকর হাসপাতালে ডাক্তারদের জন্য ছিল না কোনো আলাদা রেস্ট রুম। হাসপাতালে প্রায় সব ডাক্তাররাই তাই সেমিনার রুমে গিয়েই রেস্ট করতেন। এই ঘটনাকে কেন্দ্র করে সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে যখন কলকাতার নারীরা রাত দখলের ঘোষণা দেন তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথমে কটাক্ষ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু তার এই ছোট্ট ভুলে জনগণ ফুঁসে ওঠে। তখন বাঁচাতে রাজপথে নামেন তিনিও, কিন্তু এতেও তার শেষ রক্ষা হয়নি। বিরোধী দলের নেত্রী স্মৃতি ইরানি এই ঘটনাকে কটাক্ষ করে বলেন, কার বিরোধিতা করতে রাজপথে নেমেছে মমতা? রাজ্যের মুখ্যমন্ত্রী তো তিনি নিজেই। স্বাস্থ্য মন্ত্রণালয় কার দায়িত্বে? তবে কি তিনি এখন নিজের বিরুদ্ধেই রাজপথে নেমেছেন আন্দোলন করতে? এছাড়াও কটাক্ষ করেছেন চিরাগ পাসওয়ান সহ আরও অনেকেই। হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার সুষ্ঠু তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে ধর্ষিতার পরিবারও। পরিবারের অভিযোগ, তাদের উপরমহল থেকে ধামাচাপা দিতে ঘটনাটিকে চাপ প্রয়োগ করা হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সঠিক তদন্ত না করে মৌমিতার লাশ পুড়িয়ে ফেলেছে। এরপরই তীব্র আকার ধারণ করে এই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা পশ্চিমবঙ্গে। মমতার বিরুদ্ধে একদফা দাবিতে রাস্তায় নামতে শুরু করে ছাত্র ও জনতা। নানান কর্মসূচির পর 27শে আগস্ট রাজ্য সচিবালয় ঘেরাও করার ডাক দেয় ছাত্র সমাজ। ফলে কলকাতা জুড়ে 3 স্তরের নিরাপত্তা সহ 6000 পুলিশ মোতায়েন করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যমের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়াও কলকাতার সাথে সমস্ত ধরনের যোগাযোগের পথও বন্ধ করে দেওয়া হয়। ছাত্ররা পুলিশের দেওয়া সকল বাধা অতিক্রম করে নবান্নের দিকে যেতে চাইলে তাদেরকে বাধা দেওয়া হয়। তাদের উপর লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। বিরোধী দলের নেতারা বলেন, ক্ষমতাকে টিকিয়ে রাখতে এখন পুলিশের ব্যবহার করছে মমতা। তবে পুলিশ বলছে এ ধরনের কোনো বিক্ষোভ কর্মসূচির ব্যাপারে তাদের আগে জানানো হয়নি। ইন্ডিয়ান সংবিধান অনুযায়ী যে কোনো কর্মসূচির আগে হাইকোর্টকে জানাতে হয়, অনুমতি নিতে হয় হাইকোর্ট থেকে, কিন্তু তারা তা করেনি। তাছাড়া নবান্নের আশেপাশে কোনো প্রকার কর্মসূচি দেওয়ার অনুমতিও নেই কারোর। কিন্তু ছাত্র সমাজ যেহেতু কর্মসূচি ডেকেছে তাই নিরাপত্তার ক্ষেত্রেই পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ নিরপেক্ষ ভূমিকা রাখছে এবং আইন অনুযায়ী ছাত্রদের উপর এই অমানসিক বর্বর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আগামীকাল 28শে আগস্ট বুধবার বাংলা বন্ধের ডাক দিয়েছেন সুকান্ত মজুমদার। বাংলাদেশের পরে পাকিস্তানের পরে কলকাতা। ছোট ছোট ঘটনাগুলোকে কেন্দ্র করে শুরু হয় এসব আন্দোলনে ভুল শুধু ছিল একটাই, ছাত্রদের গায়ে বারবার হাত দেওয়া। কি হতে যাচ্ছে তবে এবার কলকাতায়? তবে কি এবার ক্ষমতা হারাচ্ছেন মমতা ব্যানার্জি? এই আন্দোলনের ভবিষ্যৎই বাকি।